আজ রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর ছেলে মোমবাতি জ্বালিয়ে আমার পাশে বসে বলল, মা, তুমি আমার সাথে বিয়ে করলে কেমন হয়? আমি হাসতে হাসতে বললাম, পাগল ছেলে, কি বলিস? কিন্তু সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি সিরিয়াস। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। মোমের আলো তার চোখে অদ্ভুত দৃষ্টি দেখলাম। সে আমার হাত ধরে বলল, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমার কাছে তুমিই সবচেয়ে নিখুঁত। তুমি আমার যত্ন নাও, আমার ভালোমন্দ বোঝো, আমার সব প্রয়োজন পূরণ করো। একজন স্ত্রীর যা যা গুণ থাকা উচিত সব তোমার মধ্যে আছে। আমি বিটবিট করে বললাম, তুই কি বলছিস? সে আরও কাছে এসে বলল, মা, সমাজ যা বলে তা ভুলে যাও। আমরা দূরে কোথাও চলে যেতে পারি, যেখানে কেউ আমাদের চিনবে না। আমি তোমার সব দায়িত্ব নেব। তুমি শুধু আমার সাথে থাকো। মোমবাতির মোম গড়িয়ে টেবিলে পড়ছিল। তার কথাগুলো আমার মনের গভীরে অদ্ভুত অনুভূতি জাগাচ্ছিল। সে আমার গাল স্পর্শ করে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। বিদ্যুৎ ফিরে আসার পর ঘর আলোকিত হলেও আমার মন অন্ধকারে ডুবে রইল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা বন্দ্যোপাধ্যায়। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, প্রণব আর সৃজা। প্রণব ১৮ বছর বয়সী, এইচএসসি পরীক্ষা দিয়েছে। সৃজা ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। সেদিনের ঘটনাটা এখনও আমার মনে গেঁথে আছে। সকালবেলা যখন ঘুম ভেঙে গেল, তখন দেখি প্রণব আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে অন্যরকম একটা ভাব। আমি উঠে বসে বললাম, কি ব্যাপার? এত সকালে? প্রণব বলল, মা, গতকাল রাতে তুমি যা বলেছিলে সেটা নিয়ে আমি সারারাত ভেবেছি। আমি অবাক হয়ে গেলাম। গতকাল রাত? আমি তো কিছুই মনে করতে পারছি না। কি বলেছিলাম আমি? তুমি বলেছিলে যে আমি তোমার সবচেয়ে কাছের মানুষ, যে আমি তোমার সব গোপন কথা জানি, এমনকি বাবার চেয়েও বেশি। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি কি সত্যিই এমন কিছু বলেছিলাম? মনে করার চেষ্টা করলাম, কিন্তু মনে পড়ছে না। প্রণব আরও কাছে এসে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমার মনে হয় আমরা একসাথে পালিয়ে গেলে কেমন হয়। কোথাও দূরে, যেখানে কেউ আমাদের চেনে না। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। এ কি বলছে সে? আমার নিজের ছেলে? তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? কিন্তু প্রণব থামল না। সে বলল, মা, আমি জানি তুমি বুঝবে না, কিন্তু আমার কাছে তুমিই একমাত্র নিখুঁত নারী। তুমি আমার সব চাহিদা পূরণ করো, আমার সব কথা শোনো। এই সময় হঠাৎ সৌমিত্র ঘরে ঢুকল। কি হচ্ছে এখানে? এত সকালে এত কথাবার্তা কেন? প্রণব তাড়াতাড়ি বলল, কিছু না বাবা, মায়ের সাথে একটু কথা বলছিলাম। সৌমিত্র কিছু না বলে বাথরুমে চলে গেল। কিন্তু আমি প্রণবের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এর মানে কি? দুপুরে খাওয়ার সময় প্রণব আবার আমার কাছে এসে বলল, মা, আমি সিরিয়াস। আমরা কি আজকেই বেরিয়ে পড়তে পারি না? কোথায় যাবি? কি করবি? আমার একটা প্ল্যান আছে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি শুধু আমার সাথে চলো। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। এ যেন অন্য কোনো প্রণব। আমার সেই ছোট্ট ছেলে নেই। সন্ধ্যায় সৌমিত্র বাসায় ফিরে এল। আমি তাকে সব কিছু খুলে বললাম। সে প্রথমে বিশ্বাস করল না। তুমি কি বলছো নীলিমা? প্রণব তো আমাদের ভালো ছেলে। ও এমন কথা বলতে পারে না। আমি মিথ্যে বলব কেন? তুমি নিজেই ওর সাথে কথা বলো। সৌমিত্র প্রণবকে ডেকে পাঠাল। প্রণব, এসো বাবা। তোমার মায়ের সাথে তুমি কি কথা বলেছ আজ? প্রণব খুব স্বাভাবিকভাবে বলল, কিছু না বাবা। মায়ের সাথে সাধারণ কথাবার্তা। সৌমিত্র আমার দিকে তাকাল। দেখো, ও তো কিছুই বলছে না। কিন্তু আমি জানতাম প্রণব মিথ্যে বলছে। তার চোখে সেই একই ভাব। রাতে শুতে যাওয়ার আগে প্রণব আবার আমার ঘরে এলো। এবার তার হাতে একটা ব্যাগ। মা, আমি সব প্রস্তুত করে রেখেছি। এই ব্যাগে টাকাপয়সা, কাগজপত্র সব আছে। আমরা আজই চলে যেতে পারি। তুই পাগল হয়ে গেছিস?
আমি কোথাও যাব না। মা, তুমি বুঝতে পারছ না। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়। এই কথা শুনে আমার রক্ত জল হয়ে গেল। প্রণব, তুই কি বলছিস? আমি তোর মা। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে অন্যভাবে ভালোবাসতে পারি না। আমি চিৎকার করে উঠলাম। সৌমিত্র! সৌমিত্র! সৌমিত্র দৌড়ে এলো। কি হয়েছে? তোর ছেলে পাগল হয়ে গেছে। ও আমার সাথে পালিয়ে যেতে চায়। সৌমিত্র প্রণবের দিকে তাকাল। এসব কি প্রণব? প্রণব তখন তার আসল রূপ প্রকাশ করল। হ্যাঁ বাবা, আমি মাকে নিয়ে পালিয়ে যেতে চাই। আমি মাকে ভালোবাসি। সৌমিত্র রেগে গিয়ে বলল, তুমি কি বলছ? তুমি তোমার মাকে নিয়ে কি ভাবছ? আমি ভাবছি যে মা আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি তাকে নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চাই। এই সময় সৃজাও এসে হাজির হল। কি হচ্ছে? সবাই চিৎকার করছেন কেন? আমি সৃজাকে বললাম, তুই নিজের ঘরে যা। এখানে তোর কিছু নেই। কিন্তু প্রণব বলল, না সৃজা, তুই থাক। তুইও তো আমাদের পরিবারের অংশ। সৃজা অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদা, তুমি কি বলছ? প্রণব বলল, সৃজা, আমি আর মা কোথাও চলে যাব। তুইও আমাদের সাথে আসতে পারিস। সৃজা আরও অবাক হয়ে বলল, কোথায় যাবে? কেন? আমরা একটা নতুন জীবন শুরু করব। যেখানে কেউ আমাদের চিনবে না। সৌমিত্র রেগে গিয়ে প্রণবকে একটা থাপ্পড় মারল। তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই কি বলছিস? প্রণব গাল চেপে ধরে বলল, বাবা, আমি জানি তুমি বুঝবে না। কিন্তু আমি যা করতে চাই সেটাই ঠিক। আমি কাঁদতে কাঁদতে বললাম, প্রণব, তুই আমার ছেলে। আমি তোর মা। এর বেশি কিছু নয়। মা, আমি জানি। কিন্তু আমার কাছে তুমি শুধু মা নও। তুমি আমার প্রিয়তম মানুষ। এই কথা শুনে সৃজা কাঁদতে শুরু করল। দাদা, তুমি এসব কি বলছ? এত খুব খারাপ কথা। প্রণব সৃজার কাছে গিয়ে বলল, সৃজা, তুই বুঝবি না। আমার আর মায়ের মধ্যে খুব গভীর সম্পর্ক। সৌমিত্র আর সহ্য করতে পারল না। সে প্রণবকে জোর করে তার ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। তুমি কাল সকাল পর্যন্ত এই ঘরে থাকবে। কোথাও যাবে না। পরদিন সকালে উঠে দেখি প্রণবের ঘরের দরজা খোলা। ভিতরে কেউ নেই। জানালা দিয়ে দেখি প্রণবের ব্যাগটাও নেই। সৌমিত্র বলল, প্রণব পালিয়ে গেছে। সে আমাদের কাছ থেকে চলে গেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, কোথায় গেছে সে? কি করবে? জানি না। হয়তো কোনো বন্ধুর কাছে গেছে। কিন্তু দিনের পর দিন কেটে গেল। প্রণবের কোনো খবর নেই। আমরা তার বন্ধুদের খোঁজ নিলাম, কিন্তু কেউ কিছু জানে না। এক সপ্তাহ পর প্রণব একটা চিঠি পাঠাল। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, আমি জানি তুমি আমাকে বুঝতে পারছ না। কিন্তু আমি যা অনুভব করি সেটা সত্যি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব। একদিন তুমি আমার কাছে ফিরে আসবে। তোমার প্রণব। এই চিঠি পড়ে আমার আরও খারাপ লাগল। আমার ছেলে এমন হয়ে গেল কিভাবে? 1 মাস পর হঠাৎ একদিন প্রণব বাসায় ফিরে এলো। কিন্তু তাকে দেখে মনে হল সে অনেক পরিবর্তিত। প্রণব, তুই কোথায় ছিলি? আমি জিজ্ঞেস করলাম। আমি একটা হোটেলে চাকরি নিয়েছিলাম। সেখানেই ছিলাম। সৌমিত্র বলল, কেন পালিয়ে গিয়েছিলি? প্রণব বলল, আমার মনে হয়েছিল আমি ভুল করেছি। আমি মাকে কষ্ট দিয়েছি। আমি স্বস্তি পেলাম। মনে হলো আমার পুরনো প্রণব ফিরে এসেছে। কিন্তু সেদিন রাতে প্রণব আবার আমার ঘরে এলো। এবার তার হাতে একটা ছোট কাগজ। মা, এটা পড়ো। আমি কাগজটা নিয়ে পড়তে শুরু করলাম। কিন্তু পড়তে পড়তে আমার হাত কাঁপতে শুরু করল। কাগজে লেখা ছিল, আমি যা অনুভব করি সেটা ভুল না। আমি তোমাকে ভালোবাসি। 1 মাস বাইরে থেকে আমি আরও নিশ্চিত হয়েছি। তুমি ছাড়া আমি বাঁচতে পারব না। আমি কাগজটা ছুঁড়ে ফেলে দিলাম। প্রণব, তুই আবার সেই কথা শুরু করেছিস? মা, আমি কিছুই ভুলে যেতে পারিনি। তুমি আমার কাছে শুধু মা নও। আমি চিৎকার করে উঠলাম, সৌমিত্র! সৌমিত্র! সৌমিত্র দৌড়ে এসে বলল, আবার কি হয়েছে? তোর ছেলে আবার সেই কথা বলছে। সৌমিত্র প্রণবের দিকে তাকাল। তুমি কি আবার সেই কথা শুরু করেছ? প্রণব বলল, বাবা, আমি কিছু ভুল করিনি। আমি শুধু সত্য বলছি। এই সময় সৃজাও এসে হাজির হল।
সে প্রণবের দিকে তাকিয়ে বলল, দাদা, তুমি আবার এসব বলছ কেন? প্রণব সৃজার দিকে তাকিয়ে বলল, সৃজা, তুই ছোট। তুই বুঝবি না। আমি ছোট হলেও বুঝি যে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করছ। প্রণব হেসে বলল, খারাপ আচরণ? আমি তো মাকে ভালোবাসি। সৃজা কাঁদতে কাঁদতে বলল, এটা ভালোবাসা না। এটা খুব খারাপ। আমি সৃজাকে জড়িয়ে ধরলাম। তুই ঠিক বলেছিস, মা। প্রণব তখন রেগে গিয়ে বলল, তোমরা কেউ আমাকে বোঝো না। আমি যা অনুভব করি সেটা তোমরা বুঝতে পারো না। সৌমিত্র বলল, তুমি যা অনুভব করছো সেটা ভুল। তুমি তোমার মাকে নিয়ে এমন চিন্তা করতে পারো না। কেন পারব না? আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমার নিজস্ব অনুভূতি আছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, প্রণব, তুই আমার ছেলে। আমি তোর জন্ম দিয়েছি। তুই আমার সন্তান। হ্যাঁ, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি। আমি তোমাকে অন্যভাবে দেখি। এই কথা শুনে আমার মাথা ঘুরে যেতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি করব। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হলো যেন কেউ জোরে হাসছে। আমি চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। প্রণব শব্দটা শুনতে পেয়েছে। সে বলল, এই শব্দ কোথা থেকে আসছে? সৌমিত্র বলল, হয়তো বাইরে থেকে। কিন্তু শব্দটা আরও জোরে হতে লাগল। এবার মনে হলো যেন কেউ কথা বলছে। হা হা হা। তোমরা সবাই বোকা। তোমরা কিছুই বুঝতে পারছ না। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। এই কণ্ঠস্বর কার? হঠাৎ প্রণব বলল, আমি জানি এই কণ্ঠস্বর কার। এটা আমার মনের আওয়াজ। তোর মনের আওয়াজ? সৌমিত্র অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ। এই আওয়াজ আমাকে সব সময় বলে যে আমি মাকে ভালোবাসি। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। প্রণবের কি হয়েছে? কণ্ঠস্বর আবার বলল, প্রণব, তুমি সঠিক পথে আছো। তুমি তোমার মাকে ভালোবাসো। এতে কোনো ভুল নেই। প্রণব বলল, দেখো, এই আওয়াজ বলছে আমি ঠিক। সৌমিত্র চিৎকার করে বলল, এসব কি পাগলামি? এই আওয়াজ তোর কল্পনা। কিন্তু কণ্ঠস্বর থামল না। সে বলল, সৌমিত্র, তুমি তোমার ছেলেকে বুঝতে পারছ না। সে যা অনুভব করে সেটা সত্যি। আমি কাঁপতে কাঁপতে বললাম, এই আওয়াজ কোথা থেকে আসছে? হঠাৎ আমাদের টেলিভিশন এমনি এমনি চালু হয়ে গেল। টিভির স্ক্রিনে একটা মুখ দেখা গেল। সেই মুখটা প্রণবের মতোই দেখতে, কিন্তু অনেক বয়স্ক। মনে হলো যেন 50 বছর বয়সী প্রণব। সেই মুখ বলল, আমি ভবিষ্যতের প্রণব। আমি তোমাদের বলতে এসেছি যে প্রণব ঠিক করছে। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। এ কি হচ্ছে? ভবিষ্যতের প্রণব বলল, নীলিমা, তুমি জানো না যে তুমি আসলে প্রণবের জন্য কতটা বিশেষ। তুমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি কাঁদতে কাঁদতে বললাম, এসব কি বলছেন? আমি তার মা। হ্যাঁ, তুমি তার মা। কিন্তু তুমি তার চেয়ে অনেক বেশি কিছু। আমি চিৎকার করে বললাম, বন্ধ করো এসব। আমি আর শুনতে পারছি না। কিন্তু ভবিষ্যতের প্রণব হেসে বলল, নীলিমা, তুমি সত্য থেকে পালাতে পারবে না। প্রণব তোমাকে সত্যিকারের ভালোবাসে। হঠাৎ সৃজা চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? আমি ভয় পাচ্ছি। সৌমিত্র সৃজাকে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না মা। এসব সবই মিথ্যা। কিন্তু প্রণব বলল, না বাবা, এসব মিথ্যা না। এটা সত্যি। আমি সত্যিই মাকে ভালোবাসি। টিভির মুখটা আবার বলল, প্রণব, তুমি সাহসের সাথে তোমার অনুভূতি প্রকাশ করেছ। এখন তোমাকে আরও এগিয়ে যেতে হবে। কিভাবে? প্রণব জিজ্ঞেস করল। তুমি তোমার মাকে বোঝাও যে তোমার ভালোবাসা কতটা গভীর। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। এটা কি কোনো স্বপ্ন? হঠাৎ করে টিভি বন্ধ হয়ে গেল। চারদিক নীরব হয়ে গেল। প্রণব বলল, মা, তুমি দেখেছ? এটা কোনো স্বপ্ন না। এটা সত্যি। সৌমিত্র রেগে গিয়ে বলল, এসব কি পাগলামি? কোনো ভবিষ্যতের প্রণব নেই। এসব তোর মনের ভ্রম। কিন্তু প্রণব বলল, না বাবা, এটা ভ্রম না। আমি জানি আমি কি দেখেছি। এই সময় বাইরে থেকে একটা কাঠকুটের আওয়াজ এলো। মনে হলো কেউ যেন আমাদের দরজায় কড়া নাড়ছে। সৌমিত্র বলল, কে এত রাতে? দরজা খুলে দেখি একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তার চেহারা খুবই অদ্ভুত। মনে হলো যেন সে অনেক দূর থেকে এসেছে। লোকটা বলল, আমি জ্যোতিষী রমেশ চন্দ্র। আমি শুনেছি আপনাদের বাড়িতে অলৌকিক ঘটনা ঘটছে। সৌমিত্র বলল, আপনি কিভাবে জানলেন? আমার কাছে এই ধরনের খবর পৌঁছায়।
আমি এসেছি আপনাদের সাহায্য করতে। আমি বললাম, আপনি আমাদের কি সাহায্য করবেন? রমেশবাবু ভিতরে এসে বললেন, আপনাদের ছেলের কি সমস্যা হয়েছে? আমি সব কিছু খুলে বললাম। প্রণবের অদ্ভুত আচরণ, টিভিতে ভবিষ্যতের প্রণবের দেখা দেওয়া, সব কিছু। রমেশবাবু শুনে বললেন, আহা, এটা একটা বিশেষ ধরনের সমস্যা। আপনার ছেলের মধ্যে কোনো অতিপ্রাকৃত শক্তি প্রবেশ করেছে। সৌমিত্র বলল, অতিপ্রাকৃত শক্তি? এসব তো সব ভাড়ামি। না না, এটা ভাড়ামি নয়। এই ধরনের ঘটনা আমি আগেও দেখেছি। প্রণব বলল, তাহলে আমার মধ্যে কি প্রবেশ করেছে? রমেশবাবু বললেন, তোমার মধ্যে একটা ভূতের আত্মা প্রবেশ করেছে। এই ভূত তোমাকে দিয়ে খারাপ কাজ করাতে চায়। আমি অবাক হয়ে বললাম, ভূতের আত্মা? এটা কিভাবে সম্ভব? খুবই সম্ভব। এই ভূত অনেক দিন আগে মারা গেছে। সে জীবিত অবস্থায় তার মায়ের প্রতি অন্যরকম অনুভূতি রাখত। মরার পরও সেই অনুভূতি তার মধ্যে রয়ে গেছে। সৃজা ভয়ে কাঁদতে শুরু করল। তাহলে দাদার কি হবে? রমেশবাবু বললেন, চিন্তার কিছু নেই। আমি এই ভূতকে তাড়াতে পারি। প্রণব রেগে গিয়ে বলল, আমার মধ্যে কোনো ভূত নেই। আমি নিজের ইচ্ছায় এসব বলছি। রমেশবাবু হেসে বললেন, দেখো, ভূতই বলছে। এটাই প্রমাণ যে তোমার মধ্যে ভূত আছে। তিনি তার ব্যাগ থেকে কিছু মন্ত্রের বই আর ধূপ বের করলেন। আমি এখনই ভূত তাড়ানোর পূজা শুরু করব। প্রণব চিৎকার করে বলল, না, আমি কোনো পূজা করতে দেব না। কিন্তু রমেশবাবু মন্ত্র পড়তে শুরু করলেন। ধূপ জ্বালিয়ে ঘরময় ধোঁয়া ছড়িয়ে দিলেন। হঠাৎ প্রণব মেঝে পড়ে গিয়ে কাঁপতে শুরু করল। তার মুখ দিয়ে ফেনা বের হতে লাগল। আমি চিৎকার করে বললাম, প্রণবের কি হচ্ছে? রমেশবাবু বললেন, ভূত বের হয়ে যাচ্ছে। এখন আর চিন্তার কিছু নেই। প্রণব খিঁচুনি দিতে দিতে বলল, আমি আমি যাচ্ছি। কিন্তু আমি ফিরে আসব। এরপর সে অজ্ঞান হয়ে পড়ল। রমেশবাবু বললেন, ভূত চলে গেছে। এখন আপনার ছেলে স্বাভাবিক হয়ে যাবে। আমরা প্রণবকে বিছানায় শুইয়ে দিলাম। সে সারারাত অজ্ঞান ছিল। পরদিন সকালে প্রণবের জ্ঞান ফিরল। সে উঠে বসে বলল, আমি কোথায়? এখানে কি হয়েছে? আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুই কেমন আছিস? তোর কিছু মনে আছে? প্রণব মাথা চুলকে বলল, আমার মনে হচ্ছে আমি অনেক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি কি সব বলেছিলাম? সৌমিত্র বলল, তুমি অনেক অদ্ভুত কথাবার্তা বলেছিলে। কিন্তু এখন সব ঠিক আছে। প্রণব অবাক হয়ে বলল, আমি কি বলেছিলাম? আমি বললাম, তুই বলেছিলি যে তুই আমাকে নিয়ে পালিয়ে যেতে চাস। প্রণব চমকে উঠে বলল, আমি এসব বলেছি? এটা তো খুবই খারাপ কথা। আমি কেন এসব বলবো? রমেশবাবু, যিনি এখনও আমাদের বাসায় ছিলেন, বললেন, তোমার মধ্যে ভূত ছিল। সেই ভূত তোমাকে দিয়ে এসব বলিয়েছিল। প্রণব বলল, ভূত? সত্যি? হ্যাঁ, কিন্তু এখন আর নেই। আমি তাড়িয়ে দিয়েছি। প্রণব আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি যা বলেছি তার জন্য আমি খুব দুঃখিত। আমি আসলে এসব বলতে চাইনি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, কোনো সমস্যা নেই বাবা। তুই আমার ভালো ছেলেই আছিস। এরপর থেকে প্রণব আবার স্বাভাবিক হয়ে গেল। সে আর কোনো অদ্ভুত কথাবার্তা বলে না। পড়াশোনায় মন দিয়েছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে সেদিনের ঘটনাটা সত্যি ছিল কিনা। রমেশবাবু বলেছিলেন যে ভূত ফিরে আসতে পারে। 1 মাস পর আবার কিছু অদ্ভুত ঘটনা শুরু হল। রাতের বেলা আমাদের বাসায় অদ্ভুত আওয়াজ আসতে লাগল। প্রথমে মনে হল হয়তো ইঁদুরের আওয়াজ। কিন্তু পরে বুঝলাম এটা অন্য কিছু। একদিন রাতে আমি শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে, নীলিমা, নীলিমা। আমি উঠে দেখি কেউ নেই। কিন্তু আওয়াজটা আবারও এলো, নীলিমা, আমি ফিরে এসেছি। আমার গা ছমছম করে উঠল। এ যেন সেই ভূতের কণ্ঠস্বর। পরদিন সকালে আমি সৌমিত্রকে বললাম। সে প্রথমে বিশ্বাস করল না। কিন্তু সেদিন রাতে সেও আওয়াজটা শুনতে পেল। কে আছো সেখানে? সৌমিত্র চিৎকার করে জিজ্ঞেস করল। আমি সেই ভূত। আমি আবার এসেছি প্রণবকে নিয়ে যেতে। এই কথা শুনে আমরা ভয় পেয়ে গেলাম। প্রণবের কি হবে এখন? কিন্তু প্রণব এখনও স্বাভাবিক আছে। সে কিছুই জানে না যে ভূত আবার এসেছে। আমি রমেশ বাবুকে ফোন করলাম। তিনি বললেন, আমি আসছি। এবার আমি ভূতকে সম্পূর্ণভাবে তাড়িয়ে দেব।
কিন্তু সেদিন রাতেই ভূত প্রণবের মধ্যে প্রবেশ করল। আবার সেই একই আচরণ শুরু হল। প্রণব আমার কাছে এসে বলল, মা, আমি আবার তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই। আমি কাঁদতে কাঁদতে বললাম, না প্রণব, তুই আবার সেই কথা বলিস না। মা, এবার আমি তোমাকে ছেড়ে যাব না। আমরা চিরকাল একসাথে থাকব। এই কথা শুনে আমার বুক ধুকপুক করতে লাগল। ভূত আরও শক্তিশালী হয়ে ফিরেছে। রমেশ বাবু এসে বললেন, এবার অবস্থা গুরুতর। ভূতটা আরও শক্তিশালী হয়েছে। তাহলে কি করব? সৌমিত্র জিজ্ঞেস করল। আমাকে আরও বর পূজা করতে হবে। কিন্তু তার জন্য অনেক পয়সা লাগবে। সৌমিত্র বলল, যা লাগে দেব। শুধু আমার ছেলেকে বাঁচান। রমেশ বাবু ৫,০০০ টাকা নিয়ে একটা বর পূজার আয়োজন করলেন। অনেক মন্ত্র পড়লেন, হোম যজ্ঞ করলেন। কিন্তু এবার প্রণব আরও বেশি খিঁচুনি দিতে লাগল। তার অবস্থা খারাপ হয়ে গেল। আমি বললাম, রমেশ বাবু, ওর তো অবস্থা আরও খারাপ হচ্ছে। এটা স্বাভাবিক। ভূত শেষ চেষ্টা করছে। একটু পরেই বের হয়ে যাবে। কিন্তু প্রণবের অবস্থা আরও খারাপ হতে লাগল। সে জ্ঞান হারিয়ে ফেল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, ওর মস্তিষ্কে কোনো সমস্যা হয়েছে। তবে বিপজ্জনক কিছু নয়। প্রণব ৩ দিন হাসপাতালে ছিল। জ্ঞান ফেরার পর সে আবার স্বাভাবিক হয়ে গেল। ডাক্তার বললেন, ওর মানসিক চাপ বেশি ছিল। তাই এমন হয়েছিল। আমরা বুঝলাম যে রমেশ বাবু একজন ভণ্ড। ভূতটুত কিছু নেই। প্রণবের মানসিক সমস্যা হয়েছিল। বাসায় ফিরে এসে আমি প্রণবকে জিজ্ঞেস করলাম, তোর আসলে কি সমস্যা হয়েছিল? প্রণব বলল, মা, আমি জানি না। হয়তো আমার মানসিক চাপ বেশি ছিল। কলেজের পড়াশোনার চাপ, ভবিষ্যতের চিন্তা, এসব নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। কিন্তু তুই এত অদ্ভুত কথাবার্তা বলেছিলি কেন? আমি জানি না মা। হয়তো আমার মন খারাপ ছিল বলে এমন হয়েছিল। সৌমিত্র বলল, তুমি এখন কেমন অনুভব করছ? অনেক ভালো বাবা। আমার মনে হচ্ছে আমি স্বাভাবিক হয়ে গেছি। আমি স্বস্তি পেলাম। আমার ছেলে আবার আগের মতো হয়ে গেছে। এরপর থেকে আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। প্রণব পড়াশোনায় মন দিল। কোনো অদ্ভুত আচরণ করে না। সৃজাও অনেক খুশি। সে বলে, দাদা এখন আবার আমার ভালো দাদা হয়েছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে সন্দেহ হয় যে প্রণব সত্যিই ভালো হয়েছে কিনা। কারণ মাঝে মাঝে সে আমার দিকে এমনভাবে তাকায় যেটা আমার অস্বস্তি লাগে। একদিন রাতে প্রণব আমার ঘরে এসে বলল, মা, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। আমার গা ছমছম করে উঠল। আবার সেই পুরনো কথা শুরু করবে? কি কথা? আমি সতর্কভাবে জিজ্ঞেস করলাম। মা, আমি জানি আমি আগে তোমাকে কষ্ট দিয়েছি। কিন্তু এখন আমি সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছি। আমি স্বস্তি পেলাম। তাই তো মনে হচ্ছে। কিন্তু মা, আমি তোমার কাছে একটা কথা স্বীকার করতে চাই। কি কথা? আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে এটা মাছেলের ভালোবাসা। আমি হাসতে হাসতে বললাম, তাহলে তো ভালোই। হ্যাঁ মা। আমি আর কোনো অদ্ভুত কথাবার্তা বলব না। এরপর থেকে প্রণব সত্যিই ভালো ছেলে হয়ে গেল। সে তার পড়াশোনায় মনোযোগ দিল এবং একটা ভালো চাকরি পেল। ২ বছর পর প্রণব বিয়ে করল। তার স্ত্রী সুমিত্রা একটি ভালো মেয়ে। তারা খুব সুখে আছে। এখন প্রণব আমার সাথে স্বাভাবিক আচরণ করে। সে তার স্ত্রীকে খুব ভালোবাসে এবং তাদের একটি সুন্দর সংসার হয়েছে। সৃজাও এখন বড় হয়েছে। সে উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং কলেজে ভর্তি হয়েছে। সৌমিত্রর স্বাস্থ্য ভালো আছে। তার চাকরিতেও কোনো সমস্যা নেই। আমি এখন বুঝতে পারি যে সেই সময়টা আমাদের পরিবারের জন্য একটা পরীক্ষার সময় ছিল। প্রণবের মানসিক চাপের কারণে অনেক সমস্যা হয়েছিল। কিন্তু আমরা সবাই মিলে সেই কঠিন সময়টা পার করতে পেরেছি। এখন আমাদের পরিবার আগের চেয়েও বেশি খুশি। মাঝে মাঝে আমি সেই দিনগুলোর কথা ভাবি। কিভাবে প্রণব এত পরিবর্তিত হয়ে গিয়েছিল? কিভাবে সে এত অদ্ভুত কথাবার্তা বলেছিল? এখন আমি বুঝি যে এসব কিছুই তার মানসিক অসুস্থতার কারণে হয়েছিল। কোনো ভূতপ্রেত ছিল না। প্রণব এখন একজন দায়িত্বশীল স্বামী এবং পুত্র। সে তার পরিবারের যত্ন নেয় এবং আমাদেরও দেখাশোনা করে। তার স্ত্রী সুমিত্রাও আমাদের সাথে ভালো আচরণ করে। সে আমাকে মায়ের মতো সম্মান করে। ১ বছর পর প্রণব এবং সুমিত্রার একটি সন্তান হল। একটি সুন্দর মেয়ে। তার নাম রাখা হল অর্পিতা।
অর্পিতাকে দেখলে আমার মনে হয় যে জীবনের সব সমস্যার একটা সমাধান আছে। আমাদের পরিবারে এখন আবার আনন্দ ফিরে এসেছে। প্রণব এখন একজন ভালো বাবা হয়েছে। সে অর্পিতার যত্ন নেয় এবং তার সাথে খেলে। সৃজা এখন মাসি হয়েছে। সে অর্পিতাকে খুব ভালোবাসে এবং তার সাথে সময় কাটায়। সৌমিত্র দাদু হয়ে খুব খুশি। সে অর্পিতার জন্য নানারকম খেলনা কিনে আনে। আমি দিদা হয়ে অনেক খুশি। অর্পিতা আমার জীবনে নতুন আনন্দ এনে দিয়েছে। এখন আমি বুঝি যে সেই কঠিন দিনগুলো আসলে আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা একসাথে সব সমস্যার মোকাবিলা করেছি এবং জিতেছি। প্রণব এখন একটি সফল চাকুরিজীবী। তার নিজের একটি বাড়ি আছে। কিন্তু সে প্রায়ই আমাদের সাথে দেখা করতে আসে। আমাদের পরিবারে এখন আর কোনো সমস্যা নেই। সবাই সুখে এবং শান্তিতে আছে। এই গল্পটি আমাদের শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা এবং একতা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আজ যখন আমি এই গল্প বলছি তখন আমার মনে হচ্ছে যে জীবনটা কত সুন্দর। আমাদের পরিবারে এখন সবাই খুশি। প্রণব এবং তার পরিবার, সৃজা এবং তার পড়াশোনা, সৌমিত্র এবং তার কাজকর্ম সবকিছুই এখন ঠিকঠাক চলছে। কিন্তু গত সপ্তাহে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। প্রণবের বাড়িতে গিয়ে দেখি সুমিত্রা খুব চিন্তিত। কি হয়েছে সুমিত্রা? আমি জিজ্ঞেস করলাম। মা, প্রণব গত কয়েকদিন ধরে আবার অদ্ভুত আচরণ করছে। আমার বুকটা ধুকপুক করে উঠল। কি ধরনের অদ্ভুত আচরণ? সে রাতে ঘুমের মধ্যে কার সাথে যেন কথা বলে। আর সকালে উঠে বলে যে সে কিছুই মনে করতে পারে না। আমি ভয় পেয়ে গেলাম। আবার কি সেই সমস্যা শুরু হল? প্রণব কোথায়? আমি জিজ্ঞেস করলাম। অফিসে গেছে। কিন্তু মা, আমি ভয় পাচ্ছি। আমি সুমিত্রাকে সান্ত্বনা দিলাম। চিন্তা করো না। হয়তো কাজের চাপে এমন হচ্ছে। কিন্তু সন্ধ্যায় প্রণব ফিরে এসে আবার সেই পুরনো কথাবার্তা শুরু করল। সে আমার কাছে এসে বলল, মা, আমি আবার সেই অনুভূতি পাচ্ছি। কি অনুভূতি? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। তোমার প্রতি আমার বিশেষ ভালোবাসা। আমি চিৎকার করে উঠলাম। না, তুই আবার শুরু করিস না। সুমিত্রা কাঁদতে শুরু করল। প্রণব, তুমি কি বলছ? আমি তোমার স্ত্রী। প্রণব সুমিত্রার দিকে তাকিয়ে বলল, সুমিত্রা, আমি তোমাকেও ভালোবাসি। কিন্তু মায়ের প্রতি আমার অনুভূতি আলাদা। সুমিত্রা কাঁদতে কাঁদতে বলল, এটা কি বলছ তুমি? এটা তো খুবই খারাপ। আমি প্রণবকে বললাম, তুই তোর স্ত্রীর কথা ভাবো। তোর মেয়ের কথা ভাবো। তুই এসব বলতে পারিস না। কিন্তু প্রণব বলল, মা, আমি সবার কথা ভাবি। কিন্তু তোমার কথা আলাদাভাবে ভাবি। এই সময় অর্পিতা কান্নাকাটি শুরু করল। সুমিত্রা তাকে কোলে নিয়ে বলল, দেখো, তোমার মেয়ে কাঁদছে। তুমি তার বাবা। তুমি তার জন্য দায়ী। প্রণব অর্পিতার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি তার বাবা। কিন্তু আমি মায়ের ছেলেও। আমি বুঝতে পারলাম যে সমস্যাটা আবার শুরু হয়েছে। আমি সৌমিত্রকে ফোন করে সব কিছু জানালাম। সৌমিত্র তাড়াতাড়ি চলে এলো। এসে প্রণবকে বলল, তুমি কি আবার সেই কথা শুরু করেছ? প্রণব বলল, বাবা, আমি মিথ্যা বলি না। আমি যা অনুভব করি সেটাই বলি। তুমি ভুল অনুভব করছ। তুমি তোমার স্ত্রী এবং মেয়ের কথা ভাবো। আমি তাদের কথাও ভাবি। কিন্তু মায়ের কথা বেশি ভাবি। সৌমিত্র রেগে গিয়ে বলল, তুমি আবার হাসপাতালে যাবে। কিন্তু প্রণব বলল, না, আমি হাসপাতালে যাব না। আমার কোনো অসুখ নেই। এই সময় আবার সেই অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল। হা হা হা। আমি আবার ফিরে এসেছি। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। সেই ভূত আবার এসেছে। তুমি কে? সৌমিত্র চিৎকার করে জিজ্ঞেস করল। আমি সেই আত্মা যে প্রণবকে দিয়ে তার মাকে ভালোবাসায়। প্রণব বলল, হ্যাঁ, এই আত্মা আমাকে সত্য বলতে সাহায্য করে। আমি কাঁদতে কাঁদতে বললাম, এ কি হচ্ছে? আবার সেই সমস্যা শুরু হল? ভূতের কণ্ঠস্বর বলল, নীলিমা, তুমি সত্য মেনে নাও। প্রণব তোমাকে সত্যিকারের ভালোবাসে। সুমিত্রা কাঁদতে কাঁদতে বলল, আমার স্বামী আমাকে ভালোবাসে না। ভূত বলল, সে তোমাকেও ভালোবাসে। কিন্তু তার মায়ের প্রতি ভালোবাসা আলাদা। আমি চিৎকার করে বললাম, বন্ধ করো এসব। আমি আর শুনতে পারি না। কিন্তু ভূত থামল না। সে বলল, তোমরা সত্য থেকে পালাতে পারবে না। এই সময় হঠাৎ ঘরে একটা ঝকঝকে আলো ফুটে উঠল। আলোর মধ্যে একটা মহিলার অবয়ব দেখা গেল। সেই মহিলা বললেন, আমি দেবী দুর্গা। আমি এই পাপাত্মাকে ধ্বংস করতে এসেছি।
ভূত চিৎকার করে বলল, না, আমি যাব না। দেবী দুর্গা বললেন, তুমি এই পরিবারকে কষ্ট দিচ্ছ। এটা আমি সহ্য করব না। এরপর একটা প্রচণ্ড আওয়াজ হল। মনে হল যেন বজ্রপাত হয়েছে। ভূতের কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। এরপর সব নীরব হয়ে গেল। দেবী দুর্গাও অদৃশ্য হয়ে গেলেন। প্রণব মেঝে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। এবার ডাক্তার বললেন, ওর মধ্যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এটা একটা মানসিক রোগ। আমরা বুঝলাম যে প্রণবের আসলে মানসিক চিকিৎসা দরকার। কোনো ভূতপ্রেত নেই। ডাক্তার প্রণবের চিকিৎসা শুরু করলেন। নিয়মিত ওষুধ এবং কাউন্সেলিং দিলেন। 3 মাস পর প্রণব সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল। সে আর কোনো অদ্ভুত কথাবার্তা বলে না। ডাক্তার বললেন, ওর রোগটা এখন নিয়ন্ত্রণে আছে। নিয়মিত ওষুধ খেলে আর কোনো সমস্যা হবে না। প্রণব এখন তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে খুব সুখে আছে। সে একজন ভালো স্বামী এবং বাবা হয়েছে। আমাদের পরিবারে এখন শান্তি এবং আনন্দ। আমরা সবাই মিলে সুখে আছি। এই গল্পের শিক্ষা হল যে মানসিক রোগ একটা বাস্তব সমস্যা। কিন্তু সঠিক চিকিৎসা এবং পারিবারিক সহযোগিতায় এই সমস্যার সমাধান সম্ভব। প্রণব এখন সুস্থ এবং সুখী। তার জীবন স্বাভাবিক হয়ে গেছে। আর আমাদের পরিবারও আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। সত্যের সন্ধানে। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। একসময় এক বিশাল সাম্রাজ্যের রাজধানীতে বাস করত এক যুবক। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানপিপাসু। তার পিতা ছিল রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুবকটি ছোটবেলা থেকেই নানা ধর্ম ও দর্শন সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তখনকার সময়ে মানুষেরা নানা দেবদেবীর পূজা করত। মূর্তির সামনে মাথা নত করত, নানা প্রাণীকে পবিত্র মনে করত। কিন্তু এই যুবকের মন কখনোই এসব কিছুতে শান্তি পেত না। সে ভাবত, এই পাথরের মূর্তিগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে? এরা তো নিজেরাই নিস্তব্ধ, নিষ্ক্রিয়। রাতের বেলা সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত। অসংখ্য তারা, চাঁদ, সূর্য, এসবের সৌন্দর্যে সে মুগ্ধ হতো। মনে মনে ভাবত, এই বিশাল মহাবিশ্ব, এত নিখুঁত একটি ব্যবস্থা, এর পেছনে নিশ্চয়ই কোনো মহান শক্তি আছে। একদিন সে তার বাবার কাছে গিয়ে বলল, পিতা, আমি বুঝতে পারছি না। আমরা যেসব মূর্তির পূজা করি সেগুলো তো আমাদেরই হাতে তৈরি। তাহলে এরা কিভাবে আমাদের ভালো মন্দ করতে পারে? তার পিতা রেগে গিয়ে বললেন, তুমি কি বলছ? এসব আমাদের পূর্বপুরুষদের ধর্ম। তুমি এ নিয়ে প্রশ্ন তুলতে পারো না। কিন্তু যুবকের মন এতে শান্ত হল না। সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগল। সে দেখত যে মানুষেরা সূর্যকেও পূজা করে। তাই একদিন সূর্যোদয়ের সময় সে মনে মনে ভাবল, হয়তো এই সূর্যই আমার প্রভু। কিন্তু সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেল, তখন সে বুঝল, যিনি অস্ত যান, তিনি কিভাবে সর্বশক্তিমান হতে পারেন? রাতে চাঁদ উঠলে সে আবার ভাবল, সূর্যের চেয়ে চাঁদই বড়। এ নিশ্চয়ই আমার প্রভু। কিন্তু ভোরে যখন চাঁদও অস্ত গেল, তখন সে আরও হতাশ হল। অবশেষে সে বুঝতে পারল, যিনি এই সূর্য, চাঁদ, তারা সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন, তিনিই হচ্ছেন একমাত্র উপাস্য। তিনি অদৃশ্য, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণিত। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের অন্বেষণ। এই উপলব্ধির পর যুবকটি আরও বেশি করে জ্ঞান অর্জনে মনোনিবেশ করল। সে শুনেছিল যে দূর মরুভূমির এক গোত্রে একজন মহান নবী এসেছেন। তিনি মানুষদের একত্ববাদের দিকে আহ্বান করছেন। যুবকটি তার কিছু বন্ধুর সাথে সেই মরুভূমির দিকে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ, কষ্টকর যাত্রা। কিন্তু সত্যের সন্ধানে তার মন ছিল দৃঢ়। পথিমধ্যে তারা একটি মরুদ্যানে থামল। সেখানে এক বৃদ্ধ ব্যবসায়ীর সাথে দেখা হল। বৃদ্ধ ব্যক্তিটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক। যুবকটি তাকে তার দ্বিধাদ্বন্দ্বের কথা বলল। বৃদ্ধ ব্যক্তি হাসি মুখে বললেন, বৎস, তুমি সত্যিকারের জ্ঞানের সন্ধান করছ। এটা খুবই ভালো। জেনে রাখো, আল্লাহ তাআলা একজনই। তিনি সবকিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রক। তার কোনো অংশীদার নেই, কোনো সন্তান নেই, তিনি কারো সন্তানও নন। কিন্তু আমরা তাকে কিভাবে চিনব? যুবক জিজ্ঞেস করল। বৃদ্ধ ব্যক্তি আকাশের দিকে হাত তুলে বললেন, দেখো এই আকাশ, এই পৃথিবী। দেখো কত নিখুঁত ব্যবস্থাপনা। সূর্য তার নির্দিষ্ট পথে চলছে, চাঁদ তার কক্ষপথে ঘুরছে। পৃথিবীতে দিনরাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে।
গাছপালা বেড়ে উঠছে, মানুষ ও পশুপাখির জন্য খাদ্যের ব্যবস্থা হচ্ছে। এই সব কিছুর পেছনে একজন মহাজ্ঞানী, মহাশক্তিমান স্রষ্টা আছেন। তিনি আল্লাহ গো। তার সাথে যোগাযোগ কিভাবে করব? যুবক আবার প্রশ্ন করল। নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি তোমার হৃদয়ের গোপন কথাও জানেন গো। এই কথাগুলো যুবকের মনে গভীর প্রভাব ফেল। সে বুঝতে পারল যে তার সারা জীবনের খোঁজা সত্য এখানেই রয়েছে। তৃতীয় অধ্যায়, সত্যের আলোকপ্রাপ্তি। বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে যুবকটি আরও কয়েকদিন পথ চল। অবশেষে সে পৌঁছাল সেই পবিত্র শহরে যেখানে নবী শাহ বাস করতেন। শহরে ঢুকেই সে অনুভব করল একটা ভিন্ন পরিবেশ। এখানে মানুষেরা একে অপরের প্রতি অত্যন্ত সদয়, সহানুভূতিশীল। কেউ ভিক্ষুক দেখলেই সাহায্য করে। ধনী গরিব সবাই একসাথে নামাজ পড়ে। কোনো জাতিভেদ নেই, কোনো উঁচুনিচু ভেদাভেদ নেই। একদিন সে শুনল যে নবী শাহ মসজিদে একটি বক্তব্য দেবেন। যুবকটি সেখানে উপস্থিত হল। নবী শাহ এর চেহারা দেখেই তার মনে হল যেন এক নূরের আলো। তার কথায় এমন এক আকর্ষণ, এমন এক শক্তি যে সবার মন তার দিকে আকৃষ্ট হয়ে যায়। নবী শাহ বললেন, হে মানুষেরা! তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি এক এবং অদ্বিতীয়। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন, তোমাদের জীবন ও মৃত্যুর মালিক। তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো। গরিব দুঃখীদের সাহায্য করো। মিথ্যা বলো না, প্রতারণা করো না। সৎ পথে চলো এবং আল্লাহকে ভয় করো। এই কথাগুলো শুনে যুবকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার মনে হল যেন সারা জীবনের জন্য সে যা খুঁজছিল তা এখানেই পেয়ে গেছে। বক্তব্য শেষে যুবকটি নবী শাহ এর কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমি সত্যের সন্ধানে এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি। আপনার কথা শুনে আমার মন সত্যিই শান্তি পেয়েছে। আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী শাহ খুশি হয়ে তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে হিদায়াত দান করেছেন। তুমি কলেমা শাহাদত পড়ো। যুবকটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহূর্তেই যেন তার সমস্ত অন্তর আলো ভরে গেল। তার মনে হল যেন সারা জীবনের অন্ধকার দূর হয়ে গেছে। চতুর্থ অধ্যায়, নতুন জীবনের শুরু। ইসলাম গ্রহণের পর যুবকটির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সে নামাজ পড়তে শুরু করল, কোরআন শিখতে লাগল এবং ইসলামের বিধিবিধান মেনে চলতে শুরু করল। তার আচার ব্যবহারে এক বিস্ময়কর পরিবর্তন এল। আগে যেখানে সে শুধু নিজের কথা ভাবত, এখন সে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে। গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, সৎ ব্যবসায় জড়িত হয়েছে। কয়েক মাস পরে তার পিতা তাকে খোঁজ করতে এসে পৌঁছাল। পিতা রেগে গিয়ে বললেন, তুমি পারিবারিক ধর্ম ত্যাগ করে কি করেছ? চলো, বাড়ি ফিরে চলো গু। যুবক অত্যন্ত বিনয়ের সাথে বলল, পিতা, আমি সত্যের সন্ধান পেয়েছি। আমি আর মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। তবে আমি আপনার সাথে সদ্ব্যবহার করব, আপনার সেবা করব। এটা আমার ধর্মের শিক্ষা গু। পিতা প্রথমে রেগে গেলেও পরে দেখলেন যে তার ছেলের আচরণে কত ভালো পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, সৎ এবং দায়িত্বশীল হয়েছে। একদিন পিতা তাকে প্রশ্ন করলেন, তোমার এই ধর্মের মূল শিক্ষা কি? যুবক বলল, পিতা, আমাদের ধর্মের মূল কথা হল আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার ইবাদত করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মাতাপিতার সেবা করা, গরিবদের সাহায্য করা, সৎ পথে চলা, এসব আমাদের ধর্মের অংশ। পিতার মনেও একটা পরিবর্তন এল। তিনি ভাবতে লাগলেন, এই ধর্ম তো খুবই সুন্দর গো। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। কয়েক বছর পরে সেই শহরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দিল। এই সময়ে মুসলমানদের প্রকৃত চরিত্র পরীক্ষা হল। যুবকটি দেখল যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা নিজেদের খাবার ভাগাভাগি করে খাচ্ছে। কেউ একা একা বেশি খাবার রেখে দিচ্ছে না। এক ধনী মুসলমান তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বিতরণ করে দিল। যুবকটিও তার যা কিছু ছিল তা গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল। একদিন সে দেখল যে একটি অনাথ বাচ্চা রাস্তায় ক্ষুধায় কাঁদছে। তার কাছে শুধু একটুকু রুটি ছিল, যা ছিল তার সেদিনের খাবার। কিন্তু সে সেই রুটিটুকুও সেই বাচ্চাকে দিয়ে দিল। সেই রাতে সে না খেয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ! আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন।
আমরা আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে খবর এল যে দূর থেকে একটি বাণিজ্যিক কাফেলা খাদ্যশস্য নিয়ে আসছে। কয়েকদিন পরেই দুর্ভিক্ষের সমাধান হয়ে গেল। এই ঘটনার পর যুবকটি আরও গভীরভাবে বুঝতে পারল যে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে এবং অন্যদের সাহায্য করতে হবে। ষষ্ঠ অধ্যায়, জ্ঞান প্রচারের দায়িত্ব। কয়েক বছর পর যুবকটি একজন পরিণত জ্ঞানী ব্যক্তি হয়ে উঠল। সে কোরআন ও হাদিস গভীরভাবে অধ্যয়ন করল। নবী শাহ এর কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখল। একদিন নবী শাহ তাকে ডেকে বললেন, তুমি এখন অন্যদেরকে ইসলামের দাওয়াত দিতে পারো। তোমার নিজের এলাকায় গিয়ে মানুষদের সত্যের পথে আহ্বান করোগ। এই দায়িত্ব পেয়ে যুবকটি খুবই খুশি হল। কিন্তু সাথে সাথে একটা দুশ্চিন্তাও হল। সে ভাবল, আমার নিজের পরিবার পরিজন বন্ধুবান্ধব তো আমার কথা শুনবে না। তারা হয়তো আমাকে বিরোধিতা করবে। নবী শাহ জেন তার মনের কথা বুঝতে পেরে বললেন, হিকমতের সাথে দাওয়াত দিও। কাউকে জোর করো না। তুমি শুধু সত্য পৌঁছে দাও। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ গু। এই কথায় যুবকটির মনে সাহস এল। সে তার জন্মভূমির দিকে যাত্রা শুরু করল। সপ্তম অধ্যায়, নিজ ভূমিতে দাওয়াত। নিজের শহরে পৌঁছে যুবকটি দেখল যে সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষেরা আরও বেশি মূর্তিপূজায় লিপ্ত হয়েছে। অনেক রকমের কুসংস্কার ও অন্ধবিশ্বাস চালু হয়েছে। প্রথমে সে তার পরিবারের কাছে গেল। তার মা তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। কিন্তু যখন শুনলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং মূর্তিপূজা ছেড়ে দিয়েছেন, তখন অত্যন্ত দুঃখ পেলেন। আমার ছেলে, তুমি আমাদের পারিবারিক ধর্ম ত্যাগ করলে? আমাদের দেবদেবীরা নাখুশ হবেন কি? মা কাঁদতে কাঁদতে বললেন। যুবক অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে মাকে বোঝানোর চেষ্টা করল, মা, আমি যে ধর্ম গ্রহণ করেছি তা আপনার সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি করবে না। বরং এই ধর্ম আমাকে আরও বেশি করে আপনার সেবা করতে শিখিয়েছে। মাতাপিতার সেবা করা আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তার বাবা খুবই রেগে গেলেন। তুমি যদি এই ধর্ম না ছাড়ো তাহলে আমার ঘরে থাকতে পারবে না। যুবক বলল, পিতা, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু সত্যকে অস্বীকার করতেও পারি না। আমি আপনার সেবা করব, কিন্তু মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। এই নিয়ে পরিবারে বেশ কিছুদিন টানাপোড়েন চল। কিন্তু যুবকটি ধৈর্য হারাল না। সে তার আচরণ দিয়ে প্রমাণ করতে লাগল যে ইসলাম তাকে আরও ভালো মানুষ বানিয়েছে। অষ্টম অধ্যায়, ধীরে ধীরে পরিবর্তন। যুবকটি প্রতিদিন তার মা বাবার খেদমত করত। তাদের খাবারের ব্যবস্থা করত, অসুখ বিসুখে সেবা করত। এমনকি তারা তাকে মূর্তিপূজার জন্য বললেও সে রেগে যেত না, বিনয়ের সাথে অস্বীকার করত। এদিকে তার বন্ধুবান্ধবদের কাছে সে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করল। সে তাদের বলত, তোমরা একবার ভেবে দেখো, এই পাথরের মূর্তিগুলো কিভাবে তোমাদের উপকার করতে পারে। এরা তো নিজেরাই অসহায়। অনেকে তার কথা হাসি করে উড়িয়ে দিত। কিন্তু কেউ কেউ গভীরভাবে ভাবতে শুরু করল। একদিন তার একটি বন্ধু তাকে প্রশ্ন করল, তুমি বলো তোমার আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমরা তো তাকে দেখি না। তাহলে কিভাবে বুঝব যে তিনি আছেন? যুবক হাসিমুখে বলল, তুমি কি বাতাস দেখো? না, কিন্তু বাতাসের অস্তিত্ব তুমি অনুভব করো। তুমি কি তোমার মনকে দেখতে পাও? না, কিন্তু তার অস্তিত্ব তুমি বুঝতে পারো। ঠিক তেমনি আল্লাহকেও আমরা তার সৃষ্টির মধ্যে দিয়ে চিনতে পারি। দেখো, আকাশে সূর্য কত নিয়মানুবর্তিতার সাথে উদয় হয় এবং অস্ত যায়। ঋতু পরিবর্তন হয়, গাছে ফল ধরে। এসব কিছুর পেছনে একজন মহান পরিচালক আছেন। তিনি আল্লাহ গো। বন্ধুটি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথায় যুক্তি আছে। আমিও ভাবতে শুরু করেছি। ধীরে ধীরে এভাবে তার কয়েকজন বন্ধু ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবম অধ্যায়, বিরোধিতার মুখে ধৈর্য। যখন শহরের কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল, তখন পুরোহিত ও ধর্মীয় নেতারা চিন্তিত হয়ে পড়ল। তারা দেখল যে তাদের অনুসারী কমে যাচ্ছে। তারা যুবকটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করল। তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াতে লাগল। বলতে লাগল যে সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। একদিন কয়েকজন পুরোহিত তার কাছে এসে বলল, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, নয়তো তোমার ক্ষতি হবে। যুবক শান্তভাবে উত্তর দিল, আমি কারো ক্ষতি করছি না। আমি শুধু মানুষদের সত্যের দিকে আহ্বান করছি। যদি তোমরা মনে করো আমি ভুল, তাহলে তর্কবিতর্কের মাধ্যমে প্রমাণ করো। কিন্তু পুরোহিতরা তর্কবিতর্কে যেতে চাইল না।
কারণ তারা জানত যে তাদের যুক্তি দুর্বল। একদিন তারা কিছু দুর্বৃত্তকে দিয়ে যুবকটির উপর আক্রমণ করাল। কিন্তু আল্লাহর রহমতে সে রক্ষা পেল। এই ঘটনার পর কিছু সৎ মানুষ যুবকটির পক্ষে দাঁড়াল। তারা বলল, এই যুবক তো কোনো অন্যায় করছে না। সে অত্যন্ত সৎ ও দয়ালু। তার কথায় যুক্তি আছে। আমরা তার কথা শুনতে চাই। 10ম অধ্যায়, মায়ের হৃদয় পরিবর্তন। এদিকে যুবকটির মা তার ছেলের আচরণ দেখে ধীরে ধীরে প্রভাবিত হতে লাগলেন। তিনি দেখলেন যে ইসলাম গ্রহণের পর তার ছেলে আরও বেশি সৎ, দয়ালু এবং মাতৃভক্ত হয়েছে। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। যুবক দিনরাত তার সেবা করতে লাগল। নিজের খাওয়া দাওয়া, ঘুম সব ছেড়ে দিয়ে মায়ের পাশে থাকল। মা তার ছেলেকে বললেন, বৎস, তুমি আমার এত সেবা করছ, অথচ আমি তোমার ধর্মের বিরোধিতা করেছি। যুবক বলল, মা, আপনার সেবা করা আমার ধর্মের শিক্ষা। আল্লাহ বলেছেন মাতাপিতার সাথে সদ্ব্যবহার করতে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আমার মা। আপনার সেবা করা আমার কর্তব্য। মায়ের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের ধর্ম সত্যিই সুন্দর। কয়েকদিন পরে মা সুস্থ হয়ে উঠলেন। একদিন তিনি তার ছেলেকে বললেন, বৎস, তোমার ধর্ম সম্পর্কে আমাকে আরও বলো। আমি জানতে চাই। যুবক খুবই খুশি হয়ে মাকে ইসলামের মূল বিষয়গুলো বোঝাতে লাগল। আল্লাহর একত্বের কথা, নামাজের গুরুত্ব, দানস্তকার ফজিলত, পরকালের জীবনের কথা। মা মনোযোগ দিয়ে সব শুনলেন। কয়েকদিন গভীর চিন্তাভাবনার পর তিনি বললেন, বৎস, আমিও তোমার ধর্ম গ্রহণ করতে চাই। সেই দিন মা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। যুবক আনন্দে কেঁদে ফেল। তার মনে হল যেন আকাশ থেকে খুশির বৃষ্টি নামছে। 11 অধ্যায়, সমাজে পরিবর্তনের সূচনা। মায়ের ইসলাম গ্রহণের খবর শুনে আশেপাশের অনেক নারী কৌতূহলী হয়ে উঠল। তারা এসে তার মায়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইল। মা তাদেরকে বললেন, এই ধর্মে নারীদের অনেক সম্মান আছে। মা হিসেবে আমরা পুত্রের জন্নতের চাবি। স্ত্রী হিসেবে আমরা স্বামীর অর্ধেক দিন। কন্যা হিসেবে আমরা বাবার জন্নতের কারণ গি। আর সবচেয়ে বড় কথা হল, এই ধর্মে আল্লাহর কাছে নারী পুরুষ সবাই সমান। কোনো ভেদাভেদ নেই। এই কথা শুনে অনেক নারী ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। ধীরে ধীরে কয়েকজন ইসলাম গ্রহণ করল। অন্যদিকে যুবকটি পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগল। সে একটি ছোট মসজিদ তৈরি করল। সেখানে নিয়মিত নামাজ হতে লাগল। প্রতি শুক্রবার জুমার খুতবা দিত। তার খুতবার বিষয়বস্তু হতো আল্লাহর একত্ব, নৈতিক জীবনযাত্রা, পারস্পরিক সহযোগিতা, দানসদকার গুরুত্ব। এই খুতবা শুনে অনেক মানুষের মন পরিবর্তন হতে লাগল। এমনকি কিছু মূর্তিপূজারীও চিন্তা করতে শুরু করল। 12 অধ্যায়, বাবার হৃদয় গলে যাওয়া। যুবকটির বাবা এতদিন ইসলামের বিরোধিতা করে আসছিলেন। কিন্তু দেখতে পেলেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণের পর আরও বেশি শান্তিতে আছেন। তিনি আরও বেশি ধার্মিক হয়েছেন, আরও বেশি দানসদকা করেন। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার অবস্থা গুরুতর। যুবক ও তার মা দিনরাত বাবার সেবা করতে লাগলেন। সেই সময় যুবক তার বাবার কাছে বলল, বাবা, আপনি সুস্থ হয়ে উঠুন। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি। বাবা বললেন, তুমি তো আমার ধর্মের বিরোধিতা করেছ। তাহলে আমার জন্য দোয়া করছ কেন? যুবক বলল, বাবা, আপনি আমার পিতা। আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন এবং সত্যের পথ খুঁজে পান। বাবার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে ইসলাম তার ছেলেকে আরও ভালো মানুষ বানিয়েছে। কয়েকদিন পরে বাবার শরীর আরও খারাপ হল। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে ডেকে বললেন, বৎস, আমি এখন বুঝতে পারছি যে তোমার পথই সত্য। আমিও ইসলাম গ্রহণ করতে চাই। যুবক আনন্দে ও দুঃখে একসাথে কেঁদে ফেল। বাবা কলেমা পড়লেন এবং কয়েক ঘণ্টা পর তিনি ইন্তেকাল করলেন। যুবক মনে করল যে তার বাবা ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 13 অধ্যায়, ইসলামী সমাজের বিকাশ। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে দাওয়াতের কাজে মনোনিবেশ করল। তার নেতৃত্বে ছোট একটি ইসলামী সমাজ গড়ে উঠল। এই সমাজের বৈশিষ্ট্য ছিল সবাই একসাথে নামাজ পড়ত। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কেউ সমস্যায় পড়লে সবাই সাহায্য করত। কোনো মিথ্যা, প্রতারণা, চুরি ডাকাতি ছিল না। নারী পুরুষ সবাই সম্মানিত জীবনযাপন করত। আশেপাশের শহর থেকে মানুষ এসে এই সমাজ দেখে অবাক হতো। তারা বলত, এরা কিভাবে এত শান্তিতে, ভালোবাসায় থাকে?
একদিন পাশের শহর থেকে এক ব্যবসায়ী এলেন। তিনি কয়েকদিন এই মুসলিম সমাজে থেকে গেলেন। তিনি দেখলেন যে এখানে কেউ তার সাথে প্রতারণা করে না। সবাই সৎ ব্যবসা করে। কেউ দরিদ্র হলে সবাই তাকে সাহায্য করে। ব্যবসায়ী যুবকটির কাছে এসে বললেন, আপনাদের এই জীবন ব্যবস্থা অসাধারণ। এর রহস্য কি? যুবক বলল, আমাদের একমাত্র গোপন কথা হল, আমরা আল্লাহকে ভয় করি এবং একে অপরকে ভালোবাসি। আমরা জানি যে আমরা যা কিছু করি, আল্লাহ সব দেখেন। তাই আমরা সৎ কাজ করতে চেষ্টা করি গি। ব্যবসায়ী বললেন, আমিও এই ধর্ম গ্রহণ করতে চাই গি। এভাবে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল। 14 অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে। অনেক বছর পেরিয়ে গেল। যুবকটি এখন একজন বয়স্ক, সম্মানিত ব্যক্তি। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার চোখে এখনও সেই তেজ, সেই উৎসাহ। তিনি এই দীর্ঘ জীবনে অনেক মানুষকে ইসলামের পথে আনতে পেরেছেন। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছেন। গরিব দুঃখীদের সেবা করেছেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার ছেলেমেয়েরা, শিষ্যরা তার চারপাশে জড়ো হলেন। মৃত্যুর আগে তিনি তাদেরকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমি আমার জীবনে যা পেয়েছি তা আল্লাহর অনুগ্রহেই পেয়েছি। আমি কিছুই ছিলাম না, সত্যের সন্ধানী একজন তরুণ ছিলাম মাত্র। আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন। তোমরাও সত্যের পথে চলো। আল্লাহকে ভয় করো। মানুষের সেবা করো। ইসলামের সুন্দর শিক্ষাগুলো অন্যদের কাছে পৌঁছে দাও। মনে রেখো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। এই কথা বলে তিনি চোখ বন্ধ করলেন এবং খিলা ইলাহা ইল্লাল্লাহকে পড়তে পড়তে ইন্তেকাল করলেন। উপসংহার, অনন্ত প্রভাব। তার মৃত্যুর পর পুরো শহরের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসেছিল। কারণ তিনি সবার কাছেই ছিলেন একজন সৎ, দয়ালু মানুষ। তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া আদর্শ, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থাগুলো কাজ করতে থাকল। তার শিষ্যরা তার কাজ এগিয়ে নিয়ে গেল। বছরের পর বছর ধরে মানুষেরা তার কথা স্মরণ করল। কিভাবে একজন সত্যসন্ধানী তরুণ ইসলাম গ্রহণ করে গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিল। তার জীবনী থেকে মানুষেরা শিক্ষা নিত। সত্যের সন্ধান করতে হবে, যতই কষ্ট হোক। পরিবার পরিজনের বিরোধিতা সত্ত্বেও সত্যকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম গ্রহণের পর জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সব ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষা ও উপদেশ। এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পাই: 1. সত্যসন্ধান, জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজা প্রতিটি মানুষের দায়িত্ব। যুবকটি মূর্তি পূজায় সন্তুষ্ট না হয়ে আসল স্রষ্টার সন্ধান করেছিল। 2. ধৈর্য ও অধ্যবসায়, সত্যের পথে চলতে হলে অনেক বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু ধৈর্য রেখে এগিয়ে যেতে হয়। 3. পারিবারিক সম্পর্ক, ইসলাম গ্রহণের পর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং আরও ভালো আচরণ করতে হয়। 4. দাওয়াতের গুরুত্ব, নিজে সত্য পথ পেয়ে বসে থাকলে চলবে না। অন্যদেরকেও সেই পথে আনার চেষ্টা করতে হবে। 5. সামাজিক দায়বদ্ধতা, একজন মুসলিমের উচিত সমাজের কল্যাণে কাজ করা। গরিব দুঃখীদের সেবা করা। 6. আল্লাহর উপর ভরসা, জীবনের সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনিই সব সমস্যার সমাধান দিতে পারেন। 7. আখিরাতের প্রস্তুতি, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। তাই সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম।
আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সব কিছু পরিচালনা করল।
প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কু গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এল। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। 8ম অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 19 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের।
তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন ১৯ বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হল তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। ৩ বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। ২০ অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও ৫ বছর পর সোহেল এখন ৬০ বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ ৪০ বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম, কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না।
আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি কি? কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করল সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে।
তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। তৃতীয় অধ্যায়, প্রথম চাকরি। এক সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে ৫ তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, ৫০-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে ৫,০০০ টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। ৫,০০০ টাকা। রিকশা চালিয়ে ৩,৫০০ পেত। এখানে ৫,০০০। কাজ শুরু হল পরদিন থেকে। সকাল ৮টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা ৭টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর ৫টায়। তৈরি হয়ে ৭:৩০টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় ৫ কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। ৮-১০ মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘণ্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতডাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে। সোহেল ভাবল, ২,০০০ টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান।
দেখেছি কি মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন ঘু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে। সোহেল ভালো হয়ে এলে আসবে। চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল। করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত।
তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই এক সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ৬ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও ৩ মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এল। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। ৬ মাসের কোর্স। কম্পিউটার, অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে ৩ ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে ৫ জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার, অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। ৬ মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, ৫,০০০ টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন ১৫,০০০ টাকা।
সোহেল অবাক হয়ে গেল। ৮,০০০ থেকে ১৫,০০০, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। ২ বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। ৭ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। ১.৫ বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল ১০,০০০ টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন ১০ বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে ১৫,০০০ টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। ২ সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এল। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। ২ পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল ৩ মাস পর। এই ৩ মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। ৮ম অধ্যায়, নতুন পথ। ৩ মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। ২ পরিবারের আত্মীয়-স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে।
লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই।
আমি ফুল টাইম চাকরি করি গিয়ে। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল।
তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব